ফিরে এলাম বিরতির পর। আমরা যে নজর রেখেছি রেজাল্ট আউটের দিকে, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিচ্ছি। এবং যদি আমরা দেখি যে অন্যান্য রাজ্যে, যেখানে ঝাড়খণ্ডে ইন্ডিয়া ব্লক তারা ভালো করছে, ইন্ডিয়া অনেকটা, অর্থাৎ বিজেপি অনেকটা পিছিয়ে পড়েছে। অন্যদিকে মহারাষ্ট্রে যেখানে বিজেপি এককভাবে খুব ভালো করেছে এবং সেখানে যে মহাজোতি জোট সেটাও অনেকটাই এগিয়ে গিয়েছে এখনো পর্যন্ত, এবং মহাবিকাশ আগাড়ি অনেকটা পিছিয়ে পড়েছে দেখতে পাওয়া যাচ্ছে। আজকের এই যে আমি তন্ময়ের কাছে আসবো, এই যে আজকে উপনির্বাচনের যে ফল ঘোষণা, পাশাপাশি যে অন্য রাজ্যে যেভাবে যে ফল আসতে চলেছে, সার্বিক প্রতিক্রিয়া কি মনে হচ্ছে আপনার, কি বলবেন? প্রতিক্রিয়া বলতে আমরা যেভাবে, আমি প্রথমে শুরু করেছিলাম যেভাবে, একই কথা, মাটিতে পড়ে থেকে লড়াই বিজেপির বিরুদ্ধে যেভাবে আমরা দিচ্ছি, আমাদের নেত্রী যেভাবে এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন সেইভাবে লড়াই দিতে হবে। কারণ বিজেপি এমন একটি দল যারা মানুষকে বিপদগামী করে তুলছে, বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করে যেগুলো উন্নয়নের পক্ষে নয়, প্রগতিশীল নয়। সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা একদম গ্রাসরুট লেভেলে থেকে দিতে হবে। সেই জায়গায় যেমন ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন যেভাবে লড়াইটা দিয়েছেন, কারণ আদিবাসী ভোটকে ভাগ করার জন্য বিজেপি সেখানে বিভিন্নভাবে, সেই একই লাইন, তাদের লাইন তো পরিবর্তন হয় না। বিজেপির একটা জিনিস ভালো, তারা যে কোনো ভোটেই যান তাদের একটা নির্দিষ্ট লাইন আছে, সেই লাইন নিয়েই কথা বলেন এবং সেই বিভাজনের রাজনীতি তারা সব জায়গাতে করেন। ঝাড়খণ্ডে করার চেষ্টা করেছিলেন, হ্যাঁ, ঝাড়খণ্ডেও করার চেষ্টা করেছিলেন, কিন্তু আদিবাসীরা বুঝেছেন যে জল, জঙ্গল, জমির যে অধিকার, সেই অধিকারের প্রশ্নে বিজেপি আদিবাসীদেরকে আস্তে 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 সরিয়ে দিতে চাইছে মূল স্রোত থেকে। তার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে নৈতিক লড়াই আদিবাসীদের, সেটা হেমন্ত সোরেন করতে পেরেছেন এবং তার নেতৃত্বে তার দল করতে পেরেছে। অভিনন্দন তাদের এই লড়াইকে। মহারাষ্ট্রে নিশ্চিতভাবেই এই ফল আশানুরূপ নয়। বিজেপির গত লোকসভাতে যে ফল হয়েছিল, আমরা আশা করছিলাম যে আরো ভালো ফল হবে। সেখানে যারা যারা ভোটে লড়েছেন তাদেরকে অ্যানালিসিস করে দেখার প্রয়োজন আছে যে কোথায় গন্ডগোল হলো, কিভাবে এইরকম একতরফা ফল মহারাষ্ট্রে হলো। সেটা নিশ্চিতভাবে যারা বিরোধী দলের ওখানে লড়াই করেছেন তারা দেখবেন। তবে প্রত্যাশিত নয়, এটুকু বলতেই পারি। যেটা তাপসদাও বলছিলেন যে মহারাষ্ট্রের একটা বড় অংশ কৃষি নির্ভর, সেই কৃষি নির্ভর মানুষগুলো যারা বিজেপির উপর ক্ষুব্ধ, দিনের পর দিন এই ন্যারেটিভ নিয়ে তারা রাস্তায় থেকেছেন। এমনকি বিজেপি যেটা সব জায়গায় করে থাকে, প্রথমে কারোর সঙ্গে একটা অ্যালায়েন্স করে তারপরে তাদেরকেই খেয়ে ফেলার রাজনীতি, সেই রাজনীতি আমরা কিন্তু মহারাষ্ট্রেও রিপিট হতে দেখলাম। প্রথমে দুটো দলকে ভাঙিয়ে নেওয়া হলো, তারপর সেই ফ্র্যাকশনগুলো যারা বেরিয়ে এলো, এখন বিজেপি তাদের থেকে সিঙ্গেল মেজরিটি নিয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে বিজেপির এই যে সর্বগ্রাসী রাজনীতি, সেই রাজনীতিটা আগামী দিনে নিশ্চিতভাবে মহারাষ্ট্রের মানুষের কাছে চিন্তার কারণ হয়ে উঠবে। আমি তাপসদার কাছে যাবো। তাপসদা, এই যে যদি ঝাড়খণ্ডের দিকে নজর রাখি, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনকে জেলে পাঠানো, তারপরে তিনি বেরিয়ে এলেন, চম্পাই সোরেন তিনি বিজেপিতে যোগদান করলেন। এরপরে যেভাবে সেখানে প্রচার চালানো হয়েছে, আদিবাসীদের জন্য অনেক জনবাহিনী প্রকল্প ঘোষণা করেছে বিজেপি, কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে গ্রাউন্ডে এই ফলাফল। কোন দিকে তাহলে হাওয়া ছিল ঝাড়খণ্ডে? হাওয়ার তো বিষয় না, বিষয় হচ্ছে যে ঝাড়খণ্ডে যখন জল, জমি, জঙ্গল নিয়ে আদিবাসীরা লড়াই করছে, তখন সেখানকার খনি, জল, জমি, জঙ্গল কর্পোরেটের হাতে, আদানিদের হাতে বিভিন্ন জায়গা তুলে দেওয়া হচ্ছিল। তাই স্বাভাবিকভাবে একটা আদিবাসীদের ক্ষোভ ছিল। আর সেই ক্ষোভের সঙ্গে দানা বাঁধলো যেটা, সেটা হচ্ছে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার। হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করার পরে চম্পাই সোরেন হলেন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী। এখন বিজেপি তারা তাদের মতো করে থাকতে পারলেন না। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেনকে তাদের দলে নিতে হলো, নানানভাবে প্রলোভিত করে তাকে মুখ্যমন্ত্রী করা হবে ইত্যাদি প্রলোভিত করে সেখানে হলো। ফলে সেখানে যে মানুষের, জনজাতির মানুষের, আদিবাসীদের যে লড়াই, তাদের যে জমি রক্ষার লড়াই, জঙ্গল রক্ষার লড়াই, এটার উপরে হস্তক্ষেপ করতে গেছে বিজেপি। এবং সেই যে চলে যাচ্ছে, একটার পর একটা এলাকা চলে যাচ্ছে। ঝাড়খণ্ডে গেলে দেখলে বোঝা যাবে যে বিভিন্ন জেলায় জেলায়, আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম, বিভিন্ন কর্মসূচিতে গিয়েছিলাম। ফলে সেখানে একটা ধারাবাহিকভাবে আন্দোলন চলছে এবং তার ফল এখানে একটা পেয়েছে। আর মহারাষ্ট্র সম্পর্কে বলতে গেলে, যে মহারাষ্ট্রের নির্বাচনে এবার একটা কর্পোরেট বড় ভূমিকা পালন করেছে। কারণ দেখা গেছে, এই চ্যানেলে সারাদিন ধরে দেখানো হয়েছে, একজন এমপি 20 কোটি টাকা সহ ধরা পড়লো। তাহলে এত টাকা গোটা ওখানে কিসের জন্য টাকা?
আমরা এমপি এমএলএ কেনাবেচার সময় যখন সরকারটা ভাঙা হয় তখন আমরা দেখেছি কিভাবে এমএলএদেরকে সমস্ত 5 স্টার হোটেলে রাখা হচ্ছে, সে এক টান টান উত্তেজনার ছবি আমরা দেখেছি, কর্ণাটকের বেলায় দেখেছি, মহারাষ্ট্রের বেলায় দেখেছি। এবারেও এই নির্বাচনে বিজেপি নেতৃত্বরা তারা কোটি কোটি টাকা, এবং এই টাকা কর্পোরেট স্পন্সর করছে, কর্পোরেটরা তারা এখন দাঁড়ানোর চেষ্টা করছে, আদানি আম্বানি এ সমস্ত কিছু আছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের যে সমস্যা সেগুলো কিন্তু চাপা পড়বে না। মহারাষ্ট্রের কর্মসংস্থানের সমস্যা আছে, মহারাষ্ট্রের বাসস্থানের সমস্যা আছে, মহারাষ্ট্রের কৃষকদের একটা বড় সমস্যা আছে, সেই সমস্যাটা নিয়ে লড়াই চলবে। এবং যে সরকারটা হচ্ছে, এই সরকার যেটা এনডিএ আজকে দেখানো হচ্ছে, একটু আগে আমি যেটা বলেছিলাম, এতদিন কিন্তু বেশ 5 বছর পর্যন্ত 19-এর নির্বাচনের পরে এনডিএ এর নাম উচ্চারণ করা হয়নি। 24-এর লোকসভা নির্বাচনের পরে এনডিএ শব্দটা আবার বাজারে এসেছে। এনডিএ অনেক আগে ফর্ম হয়েছিল, বাজপেয়ীর জমানায় হয়েছিল। সেই এনডিএ তে এখন একটা লড়াই শুরু হবে। আমি শর্মিষ্ঠাদির কাছে আসবো এই প্রসঙ্গ নিয়ে, তবে তার আগে হারোয়ার ছবিটা আপনাদের দেখাবো। হারোয়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে হারোয়ার কি আপডেট দেখতে পাচ্ছ? দেখো, 14 রাউন্ডের গণনার শেষে কিন্তু পেরিয়ে যান ভোটের ফলাফল বেরিয়ে গেছে। সঞ্জিত, তুমি আপাতত সঙ্গে থাকো, তবে যে আপডেটটা আপনাদের জানাবো, হারোয়ায় জয়ী তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম 1,31,395 ভোটে জয়ী হয়েছেন রবিউল ইসলাম। হারোয়ায় জয়ী তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম 1,31,395 ভোটে জয়ী হয়েছেন রবিউল ইসলাম। 1,31,395 ভোটে জয়ী হয়েছেন রবিউল ইসলাম। সে আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম তিনি জয়ী হয়েছেন, 1,31,395 ভোটে জয়ী রবিউল ইসলাম। হারোয়ায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস, সেটা স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে। তবে শুধুমাত্র হারোয়া নয়, বিভিন্ন জায়গা থেকেই তৃণমূলের যারা সমর্থক তাদের উচ্ছ্বাস, সেই ছবি উঠে আসছে। আমি আবারও যাবো সঞ্জিত চক্রবর্তী সরাসরি। সঞ্জিত, হ্যাঁ দেখো, একেবারে 2021-এ যে প্রয়াত সাংসদ শেখ হাজিনুল ইসলাম কিন্তু এই কেন্দ্র থেকে 1,11,000 কিছু ভোটে কিন্তু জিতেছিল। সেই রেকর্ড ছাড়িয়ে প্রায় 20,000 ভোট কিন্তু এবার উপনির্বাচনে পেলেন, অর্থাৎ বাবার রেকর্ড ছেলে ভেঙে দিলেন। এমনটাই কিন্তু ফলাফলের ইঙ্গিত তাই মিলেছে। অর্থাৎ উপনির্বাচনের যে ফলাফল তাতে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে তাতে প্রভাব পড়বে বলে এমনটা জানিয়েছেন যেমন বিজেপি প্রার্থী। 14 রাউন্ডের শেষে যে ফলাফল শেষ হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের যে হারোয়ার যে প্রার্থী হয়েছে শেখ রবিউল ইসলাম 1,31,395 ভোটে তিনি কিন্তু জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে বিশেষ করে আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম, যে 25,673 ভোট, এবং তৃতীয় স্থান যেটা রয়েছে 13,573 ভোট, যেটা বিজেপি। সেই ট্রেন্ড অর্থাৎ সেই ধারাবাহিক কিন্তু বজায় রাখল তৃণমূল কংগ্রেস। যে 2021 সাল থেকে যে ধারাবাহিক যে দেখা গিয়েছিল যে প্রথম তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় আইএসএফ, তৃতীয় বিজেপি, সেই বিজেপির কিন্তু ভোট সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসলো। অর্থাৎ 34,200 ভোট পেয়েছিল, সেই ভোট এখন গিয়ে প্রায় 13,500-র কাছাকাছি সেই ভোট পেলেন। 13 রাউন্ডের শেষে যে বিজেপি প্রার্থী বিমল দাস কিন্তু কাউন্টিং হল থেকে তিনি সোজা বেরিয়ে যান। সেখানে তিনি বলেন যে এই ভোট কিন্তু এবার 2026-এ কিন্তু নির্বাচনে যথেষ্ট প্রভাব পড়বে বলে এমনটা সাংবাদিকদের জানান। পাশাপাশি যে আইএসএফ প্রার্থী যিনি পিয়ারুল ইসলাম, এখানকার ভূমিপুত্র, তিনি জানিয়ে দিলেন যে জয়ী প্রার্থী হয়েছেন তাকে তিনি যেন হারোয়ার জন্য কাজ করেন, আগামী দিনে তার শুভেচ্ছা রয়েছেন। পাশাপাশি এটাও বলেছেন যে বিরোধীদের এজেন্ট বসতে ভয় দেখানো, ছাপ্পা ভোট রয়েছে, একাধিক অভিযোগ তুলেছেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতির উপর অর্থাৎ হারোয়া বিধানসভা নির্বাচনে যে ট্রেন্ড অব্যাহত তা বলা বাহুল্য। কিন্তু বারবার আমরা যেটা নির্বাচনের আগে বা নির্বাচন চলাকালীন বলছিলাম, তাহলে কি শেখ হাজিনুল ইসলামের যে সেই রেকর্ডটি তার পুত্র শেখ রবিউল কি ভেঙে দেবেন, সেটা কিন্তু আজকের নির্বাচনের ফলাফলে সেটাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন তিনি। বারবার রবিউল ইসলাম বারবার দাবি করছিলেন
যে বিরোধীরা যতই আর্যিকর কাণ্ড এবং শাসক দলের নেতাকর্মীদের দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে এবার কিন্তু নির্বাচনে লড়েছিলেন। তুমি জানো আর্যিকর কাণ্ড রাজ্য দেশে একটা জ্বলন্ত দগদগে ঘা, এবং তার কিন্তু প্রভাব কিন্তু মনে করা হয়েছিল যে উপনির্বাচনে পড়বে, কিন্তু সেই একেবারে কলকাতা লাগোয়া ঘেঁষা এই হারোয়া বিধানসভায় তার কোনো কিন্তু প্রভাব পড়লো না, ফলাফলই তার ইঙ্গিত এমনটাই মিলল। ইতিমধ্যে তুমি জানো শুরু থেকেই শুরু হয়েছে হারোয়া যে বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালট থেকে তৃণমূল কিন্তু তারা লিড নিতে শুরু করে। সব মিলে যখন ধাপে ধাপে রাউন্ড শেষ হতে শুরু করে তারা কিন্তু একে একে তাদের মার্জিন বাড়াতে শুরু করে। বারবার এইটাই বলার চেষ্টা করেছিলাম যে এই আর্যিকর কাণ্ড থেকে শুরু একাধিক শাসক দলের দুর্নীতি সেই কি প্রভাব পড়বে, কিন্তু বিরোধী দল যতই অভিযোগ করুক, শাসক দলের নেতা বিশেষ করে প্রার্থী নিজে দাবি করেছেন যেভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক প্রকল্প, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী একাধিক যেসব প্রকল্প রয়েছে সেই প্রকল্প ঘরের দুয়ারে মানুষ পৌঁছে গিয়েছে, তারা উপকৃত হয়েছেন, তার প্রভাব কিন্তু ভোটে পড়েছে এমনটাই বলছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রভাব যথেষ্ট পড়েছে বলে এমনটা তিনি দাবি করেছেন। বিরোধীদের যে অভিযোগ যে দুর্নীতি থেকে শুরু করে আর্যিকর কাণ্ড, ছাপ্পা ভোট একেবারে উড়িয়ে দিয়ে কিন্তু এবার যে হারোয়া একেবারে সেই নির্বাচন হারোয়া কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। ধন্যবাদ সঞ্জিত, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আমি